নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এপ্রিল 2025-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেগুলো তোমাদের আপকামিং এনটিপিসি সহ আরআরবি এবং এসএসসি সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু দেখে নেব। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যারা যারা দেখতে চাইছো, অবশ্যই এটা কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2025-এর। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং আমাদের সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। এবং ফেসবুক পেজে তোমরা যুক্ত হবে, কারণ এখানে কিন্তু কারেন্টের আপডেট কিন্তু পেয়ে যাবে ডেইলি, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস আমরা শুরু করি। আমাদের ফার্স্ট প্রশ্ন রয়েছে এখান থেকে, এবং এনটিপিসির আগের বছরের প্রশ্নগুলো আমাদের কিন্তু এই চ্যানেলে চলছে। এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের শিফট ওয়াইজ সলিউশন চলছে, তোমরা দুটোই দেখে নেবে। প্লেলিস্ট তোমাদের করা রয়েছে চ্যানেলে, ঠিক আছে? এবং শেয়ার কিন্তু অবশ্যই সকলে করবে। তো চলো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে 2025 সালের এপ্রিল মাসে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যেটাকে আমরা সংক্ষেপে আইসিএআর বলে থাকি, এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? তো এখানে মহাপরিচালক অর্থাৎ ডিজি হিসাবে নিযুক্ত করা হয়েছে, তার নাম। রাইট অ্যান্সার কোনটা হবে? তোমরা অ্যান্সার করতে পারো অবশ্যই আমার আগে। তো মাঙ্গিলাল জাট তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই আইসিএআর এর ডিজি অর্থাৎ মহাপরিচালক পদে। এবং আমরা দেখে নেব ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এটা 1929 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল জুলাইয়ের দিকে, এবং এটার হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ দিল্লি অবস্থান করছে এর হেডকোয়ার্টার, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, ওয়ার্ল্ড হেরিটেজ ডে 2025 এটা কবে পালিত হয়েছে? তো কবে পালিত হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? 18ই এপ্রিল। 18ই এপ্রিল আমাদের এই বিশ্ব হেরিটেজ দিবস, যেটা কিন্তু পালন করা হয়েছে। অবশ্যই এবছরের যে থিম কী ছিল সেটাও কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তো অবশ্যই ডিজাস্টার অ্যান্ড কনফ্লিক্ট রেজিলিয়েন্ট হেরিটেজ এটা কিন্তু আমাদের থিম ছিল 2025-এর ওয়ার্ল্ড হেরিটেজ ডে, যেটা 18 এপ্রিল এটা আমাদের পালন করা হয়েছে। পরের প্রশ্ন আছে, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025-কে কাকে সম্মানিত করা হয়েছে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? আর এখান থেকে 100% আমি বলছি, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় এক্সামে কিন্তু ডাইরেক্ট তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে লতা দীননাথ মঙ্গেশকর 2025-এ যে পুরস্কার জিতে নিয়েছেন তার নাম কুমার মঙ্গলম বিড়লা। তিনি কিন্তু এটা জিতে নিয়েছেন লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2025। ওকে, চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। পরবর্তী রয়েছে আমাদের আর্থ ডে। তো আর্থ ডে যেটা রয়েছে আমাদের পৃথিবী দিবস 2025, এটা কবে পালিত হয়েছে? তো আর্থ ডে এটা পালন করা হয়েছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 22 এপ্রিল। 22 এপ্রিল এটা কিন্তু পালন করা হয়েছে 2025-এর বিশ্ব আর্থ দিবস, যেটা কিন্তু বিশ্ব পৃথিবী দিবস। এবং আমরা দেখে নেব এই 2025-এর যে থিমটা সেই কোনটা। তো থিম ছিল আমাদের আওয়ার পাওয়ার আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট এটা কিন্তু ছিল 2025-এর থিম, বিশ্ব পৃথিবী দিবস 22 এপ্রিল এটা আমরা পালন করেছি। চলো পরবর্তী প্রশ্ন আছে আমাদের, 2025-এর এপ্রিল মাসে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার এখানে দুটি ভারতীয় গ্রন্থ যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে সেই গ্রন্থ দুটো কোনগুলো? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই গ্রন্থ দুটো কোনগুলো অবশ্যই আমাদের দেখতে হবে। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। তার সাথে সাথে আরেকটা গ্রন্থ কিন্তু এখানে আমাদের ইনক্লুড করা হয়েছে, যেটা কিন্তু নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র এখান থেকে আমরা সকলেই জানি এটা আমাদের বহু প্রাচীন একটা গ্রন্থ রয়েছে, যেখান থেকে নাট্যশাস্ত্র থেকে কিন্তু আমরা বিভিন্ন যে নৃত্যকলাগুলো রয়েছে সেখানকার কথা আমরা জানতে পারি। বিশেষ করে যে ভারতনাট্যম ড্যান্স রিলেটেড যে কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় এক্সামে, জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতনাট্যম কোন আমাদের পুস্তক থেকে আমরা পাই, যেটা কিন্তু অবশ্যই নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র কার এটা? অবশ্যই তোমরা যারা যারা জানো এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, নাট্যশাস্ত্রের রচয়িতা কে রয়েছেন। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? ভরতমুনি, যেটা কিন্তু আমাদের যেটা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু এ আর বি দুটোই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনের, ঠিক আছে? পরের প্রশ্ন যেটা আছে আমাদের, 2025-এর এপ্রিলে কমনওয়েলথ অফ দ্য নেশনস এর ডিজি অথবা মহাপরিচালক হিসাবে নিযুক্ত হওয়া প্রথম আফ্রিকান মহিলা কে হয়েছেন? তো প্রথম মহিলা হয়েছেন আফ্রিকান মহিলা, যেটা কিন্তু কমনওয়েলথ অফ নেশনসের আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু শার্লি বোচবে। শার্লি বোচবে ইনি কিন্তু এটা নিযুক্ত হয়েছেন এই 2025-এর কোথায়, যেটা কিন্তু মহাসচিব পদে কিন্তু নির্বাচিত হয়েছেন কমনওয়েলথ অফ দ্য নেশনস। তো এখান থেকে দেখতে হবে এটা স্থাপন দিবস, যেটা কিন্তু আমাদের এটা ফাউন্ডেশন ডে, এটা কমনওয়েলথ অফ নেশনসে, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে 1949 সালে কিন্তু এটা এস্টাবলিশড হয়েছিল।
এবং এর হেডকোয়ার্টার অবস্থান করেছিল কোথায়? লন্ডন। ঠিক আছে, লন্ডন ইউনাইটেড কিংডমে এটা কিন্তু অবস্থান করছে এর হেডকোয়ার্টার। টোটাল কতগুলো দেশের এটা একটা গ্রুপ, যেটা কিন্তু 56। পরের কোশ্চেন যেটা আছে, ভারত এবং কোন দেশের মধ্যে ত্রিসেবা যে দ্বিপাক্ষিক মহড়া, যেটাকে কিন্তু টাইগার ট্রায়াম্ফ 2025 এর 4র্থ সংস্করণ আয়োজিত হয়েছে, এটা কোথায়? তো এটা কোথায় হয়েছে? এটা কিন্তু হয়েছে আমেরিকা। আমেরিকা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আমেরিকা যে সেবা দ্বিপাক্ষিক মহড়া টাইগার ট্রায়াম্ফ, যেটাকে 2025 বলা হচ্ছে, এটা ভারতের সাথে আমেরিকার মধ্যে হয়েছে এর 4র্থ সংস্করণ 2025-এ। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, মিয়ামি ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপা অর্থাৎ সিঙ্গেলসে, মহিলা সিঙ্গেলসে কে জিতেছেন? তো মহিলা সিঙ্গেলসে কে জিতেছেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কে? যেটা কিন্তু অ্যারেনা সাবালেঙ্কা। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে, FIDE এর মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2025 এর খেতাব জিতেছেন, তার নাম কি? তো এখানে তার নাম কি? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? জু ওয়েনজুন। তিনি কিন্তু জিতে নিয়েছেন FIDE এর মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2025 এর শিরোপা। আর তোমাদের বলে রাখি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যেখান থেকে প্রশ্ন 100% অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে SSC, রেল এবং আমাদের স্টেটের PSC সমস্ত এক্সামগুলোতে। তো অবশ্যই এগুলো কিন্তু স্কিপ করা যাবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ কিন্তু তোমাদের চলছে। তো আমরা দেখে নেব পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, আর এগুলো তোমরা আমাদের PDFও পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সে। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতে কতগুলো পদক জিতেছে? তো ভারত এখানে কতগুলো পদক জিতেছে? এশিয়ান রেসলিং 2025-এর যে চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে কিন্তু ভারত টোটাল 10টা কিন্তু পদক কিন্তু জিতেছে, 10টা। এখানে কিন্তু তার মধ্যে কি কি রয়েছে? এখানকার মধ্যে একটা কিন্তু ছিল আমাদের গোল্ড মেডেল, ভারতের একটা গোল্ড ছিল, 3টে ছিল সিলভার, এবং ব্রোঞ্জের সংখ্যা ছিল 6। আমরা যদি বলি এই পদক তালিকায় ফার্স্ট র্যাঙ্ক কে করেছে, তাহলে কিন্তু ইরান কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করেছিল, যে কিন্তু 17টা পদক জিতেছে। জাপান এখানে দ্বিতীয় স্থান করেছিল। ঠিক আছে, তো এগুলো অবশ্যই আমাদের দেখে রাখতে হবে, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, এটা কিন্তু তোমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে। আর এই প্রশ্নটা কিন্তু তোমাদের অবশ্যই আসবে আপকামিং সমস্ত এক্সামে, তোমরা দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন আছে, এছাড়া তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের কমপ্লিট হয়ে যাক, এটার পরে তোমাদের পেয়ে যাবে স্পোর্টস এবং অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস 2025-এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন থিম ঘোষণা করেছেন? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে থিমের ঘোষণা করেছেন সেটা কোনটা? তো অপশনগুলো দেখো, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। তো যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, এই যে প্রোগ্রামটা তিনি কিন্তু চালু করেছেন থিম, যেটা কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস 2025 এর জন্য। ঠিক আছে, নরেন্দ্র মোদী। তোমরা যারা জানো না তোমাদের সকলের জন্য বলে রাখি, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হচ্ছে আমাদের রেলের সমস্ত এক্সামে। SSC-রও অনেক পরীক্ষায় প্রশ্ন এসেছিল, আমরা কমনও দিয়ে এসেছি অনেক এক্সামে, SSC CHSL MTS GD কনস্টেবল CPO, এমনকি CGL-ও অনেক প্রশ্ন আমাদের থেকে কমন কিন্তু এসেছিল আমাদের এই PDF থেকে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের। যদিও কিন্তু তোমাদের 2024-এরটা তোমাদের একদম অল্পর মধ্যে কিন্তু কমপ্লিট করানো হয়েছিল, যেটা কিন্তু প্রতি মাসে টপ 100 কোশ্চেন এখানে রাখা হয়েছিল, এবং 2024-এর একটা জিস্ট যেটা দেওয়া হয়েছিল, যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ 50টা পেজের জিস্ট, এবং 12 মাসের 1200 কোশ্চেন তোমরা পেয়েছিলে, যেটা কিন্তু তোমরা 80 টাকায় কিন্তু এখনো পর্যন্ত নিতে পারবে, যারা এখনো পর্যন্ত নাওনি। ঠিক আছে, তো এটা কিন্তু 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখান থেকে কিন্তু প্রতিটা লাইনে কোশ্চেন আছে, যেমনটা তোমরা এখানে PDF-এ দেখতে পাচ্ছ, আর এখান থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে RRBর সমস্ত এক্সামে। 2024-এর যে সমস্ত এক্সাম কিন্তু অলরেডি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা দেখে নেবে, যাদের সামনে NTPC বা গ্রুপ ডি আছে, তোমাদের কিন্তু 2024টা কমপ্লিট করতে হবে। সুতরাং তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর এই যে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে, যদিও তোমরা এখানে ফেব্রুয়ারি মাসটা দেখতে পাচ্ছ, এখানে প্রতি মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কতগুলো সংখ্যায় রয়েছে। এখানে কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু সংখ্যা রয়েছে, ভালো করে শুনে নেবে, 450-র ওপর প্রায় 500-র কাছাকাছি বা 450 এরকম কিন্তু প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের সংখ্যা হয়েছে। তার কারণ কি? কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে কিন্তু তোমাদের রয়েছে, এর বাইরে কিন্তু আর কোনো কিছু পড়ার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, আর যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিন্তু ওয়ান লাইন অফ ফরম্যাটে এখানে রাখা আছে, যেগুলো তোমরা প্রিন্ট করতে পারবে অবশ্যই। এবং এখানে কিন্তু তোমাদের 31 থেকে 32টা পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে এই কমপ্লিট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ঠিক আছে, যদি বলো 2024-এর থেকে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেন নাম্বার অফ কোশ্চেনগুলো এত বেশি, তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে SSC সমস্ত কোশ্চেন, রেলের সমস্ত প্রশ্ন,
সমস্ত এক্সামকে মাথায় রেখে কিন্তু এটা তৈরি করা হয়েছে। আমাদের যে এসএসসি, আমাদের রাজ্যের যে পিএসসি রয়েছে, তাদের যে এক্সামগুলো রয়েছে, ডব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ বলো, মিসেলেনিয়াস বলো, যে কোনো এক্সাম দাও না কেন, এখান থেকেই প্রশ্ন আসবে। এবং রাজ্যের যে কোনো শিক্ষকের যে সমস্ত এক্সাম যে কোনো দাও না কেন, প্রশ্ন এখান থেকে হবে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একদম ওয়ান স্টপ সলিউশন, যেটা কিন্তু তোমাদের রয়েছে তোমাদের সামনে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025 কারেন্ট অ্যাফেয়ার্স, এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাভেলেবেল আছে বর্তমানে। সেইগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই 3 মাসের ₹55 ₹55 অর্থাৎ 55 টাকায় কিন্তু কমপ্লিট তোমরা 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ 2025-এ। আর 2024-এরটা তো বলেই দিলাম, যেটা কিন্তু 80 টাকা রয়েছে কমপ্লিট 2024। আর রেলের এনটিপিসি যদি আমরা বলি, রেলের এনটিপিসিতে মোটামুটি 10টা থেকে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আসবে, মিনিমাম 10টা তো আসবেই। ঠিক আছে, তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে যখন এক্সাম হবে। তো এখন তো তোমরা বুঝতে পারবে না আমাদের কাছ থেকে কতটা কমন এসছে। যখন পরীক্ষা হয়ে যাবে তারপর আমরা দেখিয়ে দেবো, এবং অলরেডি আমরা দেখিয়েও দিয়েছি এর আগের ক্লাসে। ঠিক আছে, কতগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখনো পর্যন্ত এসেছে, অনেক প্রশ্ন এসেছে। তো যাই হোক, আমরা কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, যদি আমরা কিন্তু এই শিফটগুলো আমরা কমপ্লিট করছিলাম অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, এবং এর পরবর্তী শিফটগুলো এআইআর একাডেমিতে আসছে, তোমরা সেগুলো দেখে নেবে। যার পিডিএফ এর প্রয়োজন আছে, এই কমপ্লিট তোমরা কিন্তু 133টা শিফট পাবে, যেটা লাস্ট এক্সাম হয়েছিল এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের 133টা শিফটে এক্সামটা হয়েছিল। এই 133 শিফটে তোমাদের 40টা করে কোশ্চেন ছিল, মানে টোটাল 5000 নাম্বার অফ কোশ্চেন কিন্তু এখানে কিন্তু রয়েছে জিকে কোশ্চেন। 5000-এর বেশি কিন্তু এখানে জিকে কোশ্চেন রয়েছে। তোমরা এই 5000 প্রশ্ন পেয়ে যাচ্ছ শুধুমাত্র 99 টাকায়। 99 টাকা দিয়ে পেমেন্ট করলে তোমরা কিন্তু কমপ্লিট এই পিডিএফটা পেয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের 5000 প্লাস জিকে রয়েছে, 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে, এবং এই পিডিএফটা দুটো পিডিএফে তোমরা এটা পেয়ে যাবে কমপ্লিট। এটা একদম 2024 লাস্ট যে এক্সাম হয়েছিল 2020-21-এর কমপ্লিট আমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে কোশ্চেন। আর এখান থেকেই কিন্তু তোমাদের 2024-এ কিন্তু কমন অলরেডি চলে এসেছে, আরপিএফ কনস্টেবলে কমন এসেছে, এসআইতে এসেছে, এমনকি তোমাদের এএলপি যে এক্সামটা হয়েছিল সেখানেও অনেক প্রশ্ন কিন্তু তোমাদের ছিল। ঠিক আছে, সুতরাং এইটা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। তোমরা আপকামিং 2025 দাও, 2026 দাও, যে কোনো এক্সাম দাও না কেন, এখান থেকে প্রশ্ন অবশ্যই রিপিট হবে। এবং রয়েছে জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি। লাস্ট 10 বছরে আরআরবির যত এক্সাম হয়েছে, সমস্ত এক্সামের যে জীবনবিজ্ঞানের প্রশ্নগুলো রয়েছে, সেই সমস্ত কোশ্চেনগুলোকে চ্যাপ্টার ওয়াইজ অ্যারেঞ্জ করে এখানে কিন্তু রয়েছে চ্যাপ্টার ওয়াইজ বায়োলজির সমস্ত কোশ্চেনগুলো, লাস্ট 10 বছরে আসা বিগত বছরের প্রশ্নোত্তর। তো এখানে কিন্তু শুধু আরআরবির নয়, এসএসসিরও কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর কিছু রয়েছে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা 70টা পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে বায়োলজির কোশ্চেনগুলোকে। আশা করছি এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কভার হয়ে যাবে তোমাদের, কারণ এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো একটা প্রশ্ন কিন্তু এর বাইরে নয়, এবং এখানে কিন্তু তোমাদের কতগুলো প্রশ্ন আছে, 1250 প্লাস কিন্তু এখানে নাম্বার অফ কোশ্চেন রয়েছে, যেগুলো সবই পিওয়াইকিউ কোশ্চেন। এই কমপ্লিট তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ 70টা পেজে প্রিন্টেবল ফরম্যাট। এর প্রাইস রয়েছে শুধুমাত্র তোমরা পেয়ে যাবে ₹60। সুতরাং 60 টাকা পে করে তোমরা কিন্তু এই কমপ্লিট যে আমাদের বায়োলজি কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এটা তাদের জন্য হেল্পফুল হবে সামনে যারা যারা এনটিপিসি দিতে যাচ্ছ, সামনে যারা এএলপি টেকনিশিয়ান বা যেই এক্সাম দেবে, অথবা যারা কিন্তু লেভেল 1 বা গ্রুপ ডি এক্সাম দেবে, তাদের জন্য তো হেল্পফুল হবেই, কারণ তাদের সায়েন্সের জন্য আলাদা করে পোর্শন আছে, আর এখান থেকেই প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। আর আরপিএফএসআই 2024 পিওয়াইকিউ জিকে যদি কারো চাই, তো আবার চ্যাপ্টার ওয়াইজ, যেমনটা এখানে দেখতে পাচ্ছ 15টা শিফটের সলিউশন এখানে রয়েছে, 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, যেমন বুক অ্যান্ড অথর, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কোশ্চেনগুলোকে এখানে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। এই কমপ্লিট কিন্তু 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে 2024-এ হয়ে যাওয়া আরপিএফএসআই জিকে কোশ্চেনগুলো। এর প্রাইস আছে একদম অল্প, যেটা কিন্তু রয়েছে 35 টাকা পে করে তোমরা কিন্তু এই কমপ্লিট 2024-এ পিওয়াইকিউ যে আরপিএফএসআই এর যে জিকে কোশ্চেনগুলো, যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এবং এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে নেবে যাদের পিডিএফ এর কোনো প্রয়োজন আছে। এবং তোমরা যারা এসএসসি জিডি 2026-কে টার্গেট করছো, 2024-এর টার্গেট কমপ্লিট করে নাও। 53টা শিফটের সলিউশন শিফট ওয়াইজ তোমাদের বাংলা ভাষায় দেওয়া রয়েছে প্রিন্টেবল ফরম্যাটে, এবং এটা 50 টাকা পেয়ে যাবে, এবং 2025-টাও রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি, সেটা তোমরা পেয়ে যাবে। সুতরাং তোমরা যদি এই এটা কমপ্লিট করে নাও, অবশ্যই 2026-এ এখনো তোমাদের টাইম আছে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু তোমরা এটা ইগনোর করতে পারবে না, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, আর আমাদের পিডিএফ থেকে কিন্তু কমন এসেছে, আবারও আসবে 2025-এ। কিন্তু তোমরা দেখে নেবে সমস্ত এক্সামে কিন্তু আমাদের পিডিএফ থেকে কমন আসতে চলেছে এই কারেন্ট অ্যাফেয়ার্স। এবং তোমরা এটা দেখে নেবে এনটিপিসি যারা যারা এক্সাম দিতে যাচ্ছ, এটা কিন্তু অবশ্যই করে যাবে, কারণ এখানে 5000 কোশ্চেন রয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু একটা কম নয়, কিন্তু এটা 5000 প্রশ্ন মানে, আর এখান থেকে প্রশ্ন কিন্তু কমন আসবে একদম 100%। এক মাস কিন্তু তোমাদের এখনো টাইম রয়েছে। তোমাদের যদি বলি এনটিপিসি এক্সাম কবে হতে যাচ্ছে, ফার্স্ট উইক কিন্তু তোমাদের হবে না, যেটা কিন্তু আমরা বলেছিলাম, কিন্তু তোমাদের 15ই জুনের পর যে কোনো টাইমে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে এনটিপিসি। ঠিক আছে, 15ই জুনের পর। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন রয়েছে, ভারতীয় বিমান বাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্স, যেটা কিন্তু বহুজাতিক বিমান মহড়া, যেটাকে আমরা বলছি INIOCHOS 2025 এ অংশগ্রহণ করবে, এটি আয়োজিত করা হচ্ছে কোথায়? তো এটা কিন্তু আয়োজন করা হচ্ছে গ্রিসে। গ্রিসের কোথায়? যেটা রয়েছে আন্দ্রাভিডা এয়ার বেস যেখানে রয়েছে, সেখানে কিন্তু এটা হতে যাচ্ছে গ্রিসে। আর এটা ইন্ডিয়ান
এয়ারফোর্সের মাধ্যমে কিন্তু একটা বহুজাতিক বিমান মহড়া। ঠিক আছে, পরের প্রশ্ন আছে 2025-এ যেটা এপ্রিল মাসে উত্তরপ্রদেশের যে বানারস যেটা রয়েছে, তো এখানে এর কোন পণ্যগুলিকে ভৌগোলিক নির্দেশক যেটাকে আমরা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ বলে থাকি, তো এটা কিন্তু দেয়া হয়েছে বেনারসের উত্তরপ্রদেশের। কোনটা কি? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? বেনারসি তবলা, বেনারসি অবশ্যই সাহনাই, এবং আমাদের রয়েছে বেনারসি যেটা কিন্তু স্টাফার্ড পেপার রয়েছে, এবং এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো অপশন নাম্বার 4 আমাদের রাইট অ্যান্সার হবে। সবগুলোকেই কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে, যেগুলো সবই উত্তরপ্রদেশের বেনারস। ঠিক আছে, বেনারসের। পরবর্তী প্রশ্ন আছে কোন রাজ্য আমাদের 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষের যে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 এখানে জয়লাভ করেছে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কে জয়লাভ করেছে। এটা কিন্তু জয়লাভ করেছে পাঞ্জাব। 15তম যে সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 এটা কোথায়? হকি ইন্ডিয়াতে পাঞ্জাব কিন্তু এখানে চ্যাম্পিয়ন হয়েছে। এবং এখানে কিন্তু আমাদের দেখতে হবে, এখানে কিন্তু তোমাদের পাঞ্জাব কিন্তু স্বর্ণপদক জিতেছে। কোন পদক? স্বর্ণপদক জিতেছে। মধ্যপ্রদেশ কিন্তু তারা কিন্তু এখানে জিতেছিল সিলভার, এবং উত্তরপ্রদেশ কিন্তু এখানে পেয়েছিল ব্রোঞ্জ পদক। ঠিক আছে, আর এটা কিন্তু 15তম এডিশন ছিল। পরবর্তী আছে প্রশ্ন 2025 এপ্রিল মাসে 7 বছরের জন্য গ্যাবন কান্ট্রির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? অর্থাৎ গ্যাবন যে দেশ রয়েছে সেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, তার নাম কি? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে, যেটা রয়েছে আমাদের ব্রাইস অলিগুই যেটা রয়েছে নিগুমা। তো এই যে অপশন নাম্বার 2 রয়েছে, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। ইনি কিন্তু এই গ্যাবন দেশের কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সম্প্রতি। কত বছরের জন্য? 7 বছরের জন্য এদের কিন্তু নির্বাচিত হয় এরা। ঠিক আছে, তো 2025 এর নতুন আমাদের ছিল এটা অ্যাপয়েন্টমেন্ট। পরবর্তী প্রশ্ন আছে আমাদের 2025 যেটা রয়েছে আমাদের এপ্রিল মাস, 2025-এর এপ্রিল মাসে ভারতের 23তম আইন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাকে কে রয়েছেন তিনি? তো এখানে কিন্তু আমাদের অপশনগুলো দেখো, যিনি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে বিচারপতি দীনেশ মাহেশ্বরী। বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে এখানে আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে কিন্তু নির্বাচিত করা হয়েছে, যেটা কিন্তু আমাদের সম্প্রতি হয়েছে, এবং তিনি 23তম আইন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং এখানে আমরা প্রথম অপশনটা যেটা দেখছি, যেটা কিন্তু রঞ্জন গগৈ। তোমরা সকলে যারা যারা জানো অবশ্যই বলবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে 2025, আর তোমাদের বলে রাখি কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু তোমাদের একটা ক্লাস অবশ্যই আসবে, কারণ তোমাদের অনেক জন কিন্তু এখানে কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। এই সমস্ত চেঞ্জ নিয়ে একদম টোটাল একদম কমপ্লিট ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে একটা অ্যাপয়েন্টমেন্ট থেকে। ঠিক আছে, এবং স্পোর্টস থেকে তোমরা আলাদা ক্লাস পাবে, সেগুলো সব সেপারেটলি হয়ে যাবে, এই চ্যানেলেই পাবে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। 2025 সালে মার্চ মাসের জন্য কাকে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে মনোনীত করা হয়েছে? তো সেরা খেলোয়াড় হিসাবে এখানে কিন্তু মনোনীত করা হয়েছিল শ্রেয়স আয়ারকে। শ্রেয়স আয়ার, তাকে কিন্তু আইসিসি পুরুষদের সেরা মাসের খেলোয়াড় হিসাবে কিন্তু মনোনীত করা হয়েছিল। এটা মার্চ মাসের জন্য। ঠিক আছে, পরের প্রশ্ন আছে এটা কোন ভারতীয় রাজ্য এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ 2025 আয়োজন করতে যাচ্ছে? তো এটা কিন্তু আয়োজন করছে, যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু কিন্তু যে জুনিয়র হকি যে বিশ্বকাপ রয়েছে 2025 এটা কিন্তু আয়োজন করতে যাচ্ছে তামিলনাড়ু। পরের প্রশ্ন আছে ভারত ও উজবেকিস্তানের ষষ্ঠ যৌথ যে সামরিক মহড়া, যার নাম হচ্ছে ডাস্ট লিগ, এটা কোথায় আয়োজন করা হবে? তো এটা কিন্তু আয়োজন করা হয়েছে, যেটা মহারাষ্ট্রের পুনেতে কিন্তু এটা আয়োজন করা হয়েছে। এটা একটা যৌথ মহড়া, যেটা কার কার? ভারত এবং উজবেকিস্তানের। ডাইরেক্ট প্রশ্ন কিন্তু এখান থেকে এরকম ভাবে জিজ্ঞাসা করবে যে এই যে যৌথ মহড়া যেটা ডাস্ট লিগ, এটা কোথায় আয়োজন হয়েছে? পুনেতে। অথবা কোন কোন দেশের মধ্যে হয়েছে? ভারতের সাথে কার হয়েছে? উজবেকিস্তানে। ঠিক আছে, এগুলো কিন্তু এইভাবে জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে 2025-এর মে মাসে ভারতে আমাদের 52তম যে আমাদের প্রধান বিচারপতি হবেন, তার নাম কি আছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই, যেটা কিন্তু আমরা জানি যে জাস্টিস খান্না রয়েছেন আমাদের বর্তমান, কিন্তু এখানে কিন্তু রয়েছেন আমাদের 52তম কিন্তু প্রধান বিচারপতি যিনি হতে যাচ্ছেন, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিচারপতি বি.আর. গাভাই। বি.আর. গাভাই কিন্তু এখানে তিনি কিন্তু হতে যাচ্ছেন। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে 2025-এর এপ্রিল মাসে পাকিস্তান কিন্তু সিমলা যে চুক্তি, এটা কিন্তু স্থগিত করে। আমরা সকলেই জানি ভারত যে সিন্ধু জল চুক্তি, এটা কিন্তু স্থগিত করে দিয়েছে, যেটা কিন্তু 1960-এর। অবশ্যই সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তো সেই রকম ভাবেই কিন্তু পাকিস্তানও ওদের শক্তি দেখাতে, আদৌ শক্তি তাদের আছে কিনা আমি জানি না, তো পাকিস্তান সে মানে বলে না দুমড়াবে কিন্তু মুচড়াবে না, এরকম একটা ব্যাপার আছে। সে যাই হোক, মানে এরকম একটা যাই হোক ব্যাপার আছে। তো পাকিস্তান কিন্তু সেরকমই ঘটনা ঘটিয়েছে, যে এটা সিমলা চুক্তি সে স্থগিত করে দিয়েছে, সমস্ত এয়ারলাইন্স কিন্তু বন্ধ করে দিয়েছে। এই এয়ারলাইন্স বন্ধ করার জন্য পাকিস্তানের কত ক্ষতি হবে জানো? তাদের অর্থনীতি একদম দুর্বল হয়ে যাবে।
কারণ তার এয়ারলাইন্স আর আমাদের যে ভারতের বিমানগুলো রয়েছে না, পাকিস্তানের উপর দিয়ে মানে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান যে আমাদের ভারতীয় কোনো বিমান পাকিস্তানের কিন্তু আকাশ দিয়ে যাবে না। তো এটার জন্য কিন্তু পাকিস্তানের প্রচুর ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা সে নিজেরাও জানে, সেটা এর আগেও কিন্তু করেছিল 2019-এ, তখনও কিন্তু তারা বুঝে গিয়েছে যে কতটা ক্ষতি হয়েছে এর ফলে। যাই হোক, সে ওদের ব্যাপার, ওরা বুঝে নেবে। সিমলা চুক্তি যেটা স্থগিত করা করে, এটি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা কিন্তু 1972 সালে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। আর সিন্ধু জল চুক্তি যেটা কিন্তু 1960-এর হয়েছিল। পরে যে প্রশ্ন আছে আমাদের, বিশ্ব অটিজম যে সচেতনতা দিবস 2025 এটা পালিত হয় কবে? তো এটা কিন্তু পালিত হয় আমাদের বিশ্ব অটিজম যে সচেতনতা দিবস 2025 2 এপ্রিল কিন্তু এটা পালিত হয়েছে সম্প্রতি। পরবর্তী প্রশ্ন আছে এটা, 15 জানুয়ারি 2025 তারিখে শেষ হওয়া গাইগা মিশন এটা কোন মহাকাশ সংস্থার সাথে সম্পর্কিত ছিল? তো এটা একটা গাইয়া যে মিশনটা ছিল, এই যে গাইয়া যে মিশনটা, এটা কিন্তু 2025-এ 15 জানুয়ারি এটা কিন্তু একটা কোন মহাকাশ সংস্থার মাধ্যমে এটা কিন্তু করা হয়েছিল আর কি। তো এটা কিন্তু আমাদের যে মিশনটা ছিল, যেটা কিন্তু ইউরোপীয় মহাকাশ সংস্থা, যেটা কিন্তু ইএসএ, ঠিক আছে, ইউরোপীয় মহাকাশ সংস্থার কিন্তু এটা ছিল, যার নাম গাইয়া মিশন, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, আর রসকসমস কিন্তু রাশিয়া, ঠিক আছে, নাসা আছে আমেরিকার, ইসরো আমাদের ভারতের। উত্তরপ্রদেশের সরকারের শূন্য দারিদ্র প্রকল্প কার নামে নামকরণ করা হবে? তো এই যে শূন্য দারিদ্র প্রকল্প, যেটা কিন্তু উত্তরপ্রদেশ সরকারের, এখানে কিন্তু নামকরণ করা হচ্ছে কার নামে? যেটা কিন্তু ডক্টর ভীমরাও আম্বেদকরের নামে এই প্রকল্পের নামকরণ করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন আছে, কোন রাজ্য সরকার ডক্টর ভীমরাও আম্বেদকরের নতুন একটি বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে এর নামে? ঠিক আছে, তো ভীমরাও আম্বেদকরের নামে একটি কিন্তু নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু ঘোষণা করেছে, সেটা কিন্তু ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশ সরকার কিন্তু এটা ঘোষণা করেছে, ঠিক আছে। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো অবশ্যই কিন্তু স্ট্র্যাটেজিকের সাথে তোমাদের লিঙ্ক করে পড়তে হবে। পরে প্রশ্ন আছে, ভারত সরকার কোন দেশে রপ্তানির জন্য ট্রানজিট যেটা কিন্তু যে সুবিধা সেটা বন্ধ করে দিয়েছে? ভারত সরকার যেটা বন্ধ করে দিয়েছে সেটা বাংলাদেশের সাথে। বাংলাদেশের পরিস্থিতি খুব একটা বেশি ভালো নয়, সেটা তোমরা সকলেই জানো। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, বুয়েনোস আয়ার্স আইএসএসএ বিশ্বকাপ 2025-এর তালিকায় ভারত কোন স্থান অর্জন করেছে? তো ভারত এখানে কোন স্থান অর্জন করেছে? আইএসএসএ বিশ্বকাপ 2025-এ ভারত কিন্তু এখানে সেকেন্ড পজিশনে রয়েছে, ঠিক আছে, সেকেন্ড। পরবর্তী প্রশ্ন আছে, 2025-এর এপ্রিল মাসে বিজ্ঞানীরা ডায়ার উলফ নামক কোন প্রাচীন প্রজাতিকে পুনরুজ্জীবিত করতে সফল হয়েছেন? যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে ডায়ার উলফ। উলফ অর্থাৎ নেকড়ে, নেকড়ে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। তোমরা প্রশ্ন দেখে এটা বুঝতেও পারবে, ঠিক আছে। পরের প্রশ্ন আছে এটা, নবম গ্লোবাল টেকনোলজি সামিট 2025 এটা আয়োজন করা হয়েছে কোথায়? কোথায় আয়োজন করা হয়েছে? যেটা কিন্তু নবম এডিশন, কিন্তু 9th এডিশন গ্লোবাল টেকনোলজি সামিট 2025, যেটা কিন্তু নয়াদিল্লিতে হয়েছে আমাদের ভারতে, ঠিক আছে, 2025-এ। পরবর্তী প্রশ্ন আছে, গ্লোবাল এনার্জি থিঙ্ক ট্যাঙ্ক এম্বার এর একটি প্রতিবেদন 2024 সালে বায়ু ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে ভারতের অবস্থান কততম? তো এখানে কিন্তু ভারতের অবস্থান কিন্তু এখানে ভারত থার্ড পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সংক্ষেপে এনপিসিআই বলে থাকি, কাকে তার নির্বাহী পরিচালক অর্থাৎ কার্যনির্বাহী যে পরিচালক, এটাকে আমরা পদটাকে বলে থাকি ইডি, ঠিক আছে। ইডি মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নয়, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে একটা পদ যেটাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে, যে পদে তার নাম সোহিনী রাজোলা। সোহিনী রাজোলা কিন্তু নিযুক্ত করা হয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটা পদ, যার নাম নির্বাহী পরিচালক অর্থাৎ ইডি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, মোটোজিপি আমেরিকাস গ্র্যান্ড প্রিক্স 2025 এখানে জিতে নিয়েছে কে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডাইরেক্ট ফ্রান্সিসকো ব্যাগনিয়া তিনি কিন্তু নতুন এখানে কিন্তু হয়েছেন, এটা জিতে নিয়েছেন গ্র্যান্ড প্রিক্স 2025-এর, যেটা হচ্ছে মোটোজিপি যে আমেরিকান গ্র্যান্ড প্রিক্স, সেটা 2025-এর। পরবর্তী প্রশ্ন আছে এটা, এগুলো সবই কিন্তু তোমাদের এসএসসি এবং রেলের এক্সামে কিন্তু এগুলো সবই কিন্তু জিজ্ঞাসা করা হবে, এই রকমই তোমাদের কিন্তু নেওয়া হয়েছে এখানে। যে সমস্ত এক্সামিনাররা রয়েছে তারা যদি মনে করে যে এক্সামকে আমরা একটু কঠিন করব বা একটু হার্ডের দিকে নিয়ে যাব লেভেলটাকে, তাহলে কিন্তু তারা এই ধরনের কোশ্চেনই তোমাদের জিজ্ঞাসা করবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ঠিক আছে। ইজি কোশ্চেন তো আমাদের সবই জায়গাতেই পাবে, তাই না? আমাদের যে পিডিএফ রয়েছে সেখানে ইজিও আছে, মডারেট আছে, হার্ড লেভেলেও আছে, তার জন্যই কিন্তু তার কোশ্চেনগুলো লেভেল কিন্তু এখানে ঢুকেছে আমাদের 450-র উপর, ঠিক আছে। তাও তোমাদের কিন্তু 30টা পেজের মধ্যে কভার হয়ে যাবে।
তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। বাকিগুলো তোমরা অবশ্যই তোমাদের মতো দেখতে পারো। তার কারণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা অলরেডি কমন দিয়ে এসেছি বিগত বিভিন্ন বছরে, অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে নিতে পারো। তো আপকামিং এক্সামগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তোমরা এই ক্লাসগুলো করলেও অবশ্যই তোমরা হেল্প পাবে। আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে, কোন সংস্থার রিপোর্ট অনুসারে গত 10 বছরে ভারতে প্রায় 17.1 কোটি মানুষ চরম দরিদ্র থেকে বেরিয়ে এসেছে, যারা কিন্তু বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 10 বছরে ভারত কিন্তু 17.1 কোটি চরম দরিদ্র থেকে কিন্তু বেরিয়ে এসেছে। সেটা কিন্তু পাকিস্তান কিন্তু এখনো পর্যন্ত সেই দরিদ্রতা কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যে আবার হুঙ্কার দিচ্ছে নাকি তারা যুদ্ধ করবে, তাদের কাছে নাকি মিসাইল আছে, তা আবার পরমাণু শক্তিধর দেশ। 130টা নাকি মিসাইল তারা নাকি ভারতের দিকে একবারে রেখে দিয়েছে তাক করে। কি বলবে তাহলে পাকিস্তান? যাই হোক, পরবর্তী আমাদের প্রশ্ন যেটা রয়েছে, 2025 সালের এপ্রিল মাসে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, যেটাকে আমরা সংক্ষেপে BWF বলে থাকি, এর নতুন সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে? অপশনগুলো ভালো করে দেখো, রাইট অ্যান্সার আমাদের হবে 4 নম্বর রয়েছে খুনিং পাটামা, যেটা রয়েছে লিজ ওয়াত ট্রুকুল, তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন BWF অর্থাৎ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের নতুন সভাপতি পদে, ঠিক আছে, 2025-এ। এগুলো কিন্তু অবশ্যই আসবে, এগুলো নতুন কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্লাস। পরবর্তী প্রশ্ন আছে, 2025-এর এপ্রিল মাসে ইন্ডিয়ার যে কন্ডাক্টর যে মিশন রয়েছে, যেটাকে আমরা ISM বলে থাকি, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, যেটা কিন্তু কার্যনির্বাহী কর্মকর্তা, যেটাকে আমরা বলে থাকি CEO, ঠিক আছে। তো এখানে তাকে নিযুক্ত হয়েছে, তার নাম কি? অমিতেশ কুমার সিনহা। অমিতেশ কুমার সিনহা তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন এই ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের নতুন CEO, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, 2025 সালের এপ্রিলে IPL-এ দ্বিতীয় দ্রুততম যে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় তার নাম কি? তো এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে বৈভব সূর্যবংশী। তিনি কিন্তু এই IPL-এর 2025-এ দ্বিতীয় যে দ্রুততম সেঞ্চুরি তিনি কিন্তু করেছেন, যেটি কিন্তু সর্বকনিষ্ঠ খেলোয়াড়। আর অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হবে, আর এই কোশ্চেনটা কিন্তু 100% অবশ্যই আসবে, এটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আর IPL তো তোমরা অবশ্যই যারা যারা দেখছো তারা তো অবশ্যই জানোই, বুঝতেই পারছো এটা। পরবর্তী প্রশ্ন যেটা আছে আমাদের, ইসরো এর পঞ্চম চেয়ারম্যান কে? আচ্ছা, পঞ্চম চেয়ারম্যান কে, যেটা কিন্তু কস্তুরীরঙ্গন 84 বছর বয়সে মারা গেছেন, ঠিক আছে। যে ইসরোর যে পঞ্চম চেয়ারম্যান ছিলেন তার নাম হচ্ছে কে কস্তুরীরঙ্গন। তিনি 84 বছর বয়সে কিন্তু সম্প্রতি মারা গেছেন, এবং তিনি কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। সেই সালটা কত, তিনি কত সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন, যিনি কিন্তু ইসরোর পঞ্চম চেয়ারম্যান ছিলেন? গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ VVI কোশ্চেন রয়েছে, আপকামিং এক্সামগুলোতে দেখতে পাবে। তিনি সাল 2000 সালে কিন্তু পদ্মবিভূষণ সম্মানে কিন্তু ভূষিত হয়েছেন। আর আমরা জানি 2025-এ কিন্তু আমাদের পদ্ম অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে, যেখানে কিন্তু 7 জনকে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে দেখি, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস 2025 কবে পালিত হয়? তো আমরা জানি 24 এপ্রিল তারিখটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, 2025-এর মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন একান্ত সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে, তার নাম কি? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু আমরা জানি প্রিন্সিপাল সেক্রেটারি কে রয়েছেন, দুজন রয়েছে, একটা হচ্ছে PK মিশ্রা রয়েছেন, আবার নতুন নিযুক্ত হয়েছেন, তার নাম হচ্ছে কে? তিনি হচ্ছেন ফর্মার রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস, তিনিও কিন্তু নিযুক্ত হয়েছিলেন আমাদের PM এর পার্সোনাল সেক্রেটারি। এবং আমরা কিন্তু এখানে দেখবো যেটা প্রিন্সিপাল সেক্রেটারি, এবং এখানে কিন্তু আমরা দেখছি যে একান্ত সচিব অর্থাৎ পার্সোনাল সেক্রেটারি পদে কিন্তু নির্বাচিত হচ্ছেন, তার নাম কি? তার নাম হয়ে যাচ্ছে নিধি তিওয়ারি। নিধি তিওয়ারি তিনি কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের 107তম জাতীয় উদ্যান, যেটার নাম হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন সিমলিপাল। সিমলিপালকে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়েছে, এটা কোন রাজ্যে অবস্থান করছে? এটা কিন্তু অবস্থান করছে কোন রাজ্য? যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে কিন্তু যে সিমলিপাল যেটা রয়েছে, যেটা কিন্তু জাতীয় উদ্যানের যে মর্যাদা কিন্তু পেয়েছে। এর আগেও আমরা জানি কিন্তু যেটা কিন্তু সিমলিপাল ছিল, তাই তো। তো এর আগে আমরা জানি ভিতরকণিকা যেটা ছিল, এগুলো কিন্তু আমাদের জাতীয় উদ্যান ছিল এই উড়িষ্যারই, ঠিক আছে। তো অলরেডি কিন্তু আমরা কিন্তু জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক থেকে তোমাদের ক্লাস কিন্তু দিয়ে রেখেছি, আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। এবং তোমাদের কিন্তু অবশ্যই তোমরা জানাবে, তোমরা যদি এই রিলেটেড কোশ্চেন চাও, তাহলে কিন্তু আমরা একদম ডিটেলসে কিন্তু আলোচনা করব আমাদের সমস্ত রাজ্যের রাজ্য ভিত্তিক ন্যাশনাল পার্কগুলো। আমাদের প্রথম ন্যাশনাল পার্কগুলো প্রজেক্ট টাইগার রিজার্ভ শুরু হচ্ছে যে ন্যাশনাল পার্ক থেকে, সমস্ত কোশ্চেনগুলো আমরা কিন্তু এখানে স্ট্র্যাটেজিকের কমপ্লিট কিন্তু একটা ক্লাস দিতে পারি। সুতরাং তোমরা সেটা জানাবে কমেন্ট সেকশনের মাধ্যমে। তো আজকের কোশ্চেনগুলো আমাদের এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে, শেয়ার কিন্তু অবশ্যই করা চাই, এবং
অবশ্যই আগের ক্লাসগুলো দেখে না থাকলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ তোমাদের জন্যই ক্লাসগুলো বানানো। তোমরা যদি না দেখো তাহলে ক্লাসগুলোর কোনো মানেই হয় না, তাই না? তো অবশ্যই কিন্তু তোমরা কি করবে, ক্লাসগুলোকে অবশ্যই শেয়ার তো অবশ্যই করতে হবে। আগের ক্লাসগুলো দেখে নাও, কারণ আমাদের ক্লাসের যে কন্টেন্ট, এখান থেকে প্রশ্ন 100% আসতে বাধ্য। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আমরা অলরেডি কমন দিয়ে এসেছি আরপিএফ কনস্টেবলে। সুতরাং এনটিপিসি এবং সামনে যে গ্রুপ ডি এক্সাম হতে যাচ্ছে, সেখানে কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু কমন আসতে চলেছে আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে। আগের ক্লাসগুলো দেখে নেবে, প্লেলিস্ট চ্যানেলে করা আছে। আর তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কিন্তু লাস্ট 10 বছরের, বিগত বছরের এনটিপিসি সহ রেলের সমস্ত এক্সামের আসা কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে। এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু এনটিপিসি লাস্ট 133টা শিফটের যে সলিউশন, সেটা কিন্তু ওই চ্যানেলে হচ্ছে। ঠিক আছে? তো এই দুটোই কিন্তু তোমরা যদি মিলিয়ে করতে পারো, তাহলেই কিন্তু জিকে সেকশনে ভালো স্কোর করতে পারবে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর ওয়েটেজ রয়েছে তোমাদের রেলের সমস্ত এক্সাম। সুতরাং আমাদের কাছে এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে। যার যেটা প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করে নেবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে। এবং এই যে পিডিএফটা রয়েছে এনটিপিসি পিআইকিউ জিকে, এরই কিন্তু সলিউশন করা হচ্ছে ওই এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে। আর এখানে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে। তোমরা যদি পিডিএফ চাও তাহলে কিন্তু নিয়ে নিতে পারো, কারণ তোমাদের এক্সাম কিন্তু এখনো পর্যন্ত 1 মাসেরও কিন্তু বেশি সময় কিন্তু রয়েছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ, যেমনটা তোমাদের বলেছি। সুতরাং 2024-25 দুটোই কভার করতে হবে। এবং বায়োলজিটা কিন্তু আরআরবি যে লেভেল 1 এক্সাম রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং চলো, যার যেটা প্রয়োজন আছে দেখে নিও এবং আগের ক্লাসগুলো দেখে নিও। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো, পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।